হাই, আমি দিয়া। এই চ্যানেলে আমি বাংলায় আমার ঘুরে বেড়ানোর গল্প, নতুন নতুন জায়গা আর ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করি। যদি তুমিও ঘুরতে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। মেঘে ঢাকা আকাশ, সবুজ চা বাগান আর পাহাড়ি রাস্তা। এই সুন্দর সকালে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য দাওয়াইপানির উদ্দেশ্যে। এই ট্রিপটা শুধু আমি আর মাই এসেছিলাম। এর আগে আমরা এক রাত সিটংয়ে কাটিয়েছি, সেই ভ্লগটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিয়েছি, চাইলে দেখতে পারো। সিটংয়ে সেই সুন্দর হোমস্টে আর মেঘে মোড়া সকালের পেছনে রেখে এবার শুরু হলো আমাদের নতুন যাত্রা। দাওয়াইপানির পথে যেতে যেতে আমরা একটু থামলাম প্রথমে যোগীঘাটে। এখানে রাস্তার ধারে অনেক ছোট ছোট দোকান আছে, চাইলে মোমো, ফুচকা, চাউমিন সব কিছু এখানে খেয়ে নিতে পারেন। আর নিচে নদীর ধারে নেমে কিন্তু ওখানেও যাওয়া যায়। কিছুক্ষণ এখানে ফটো তুললাম, তার সাথে যেহেতু আগেই ব্রেকফাস্ট করে এসেছিলাম তার জন্য আর খুব বেশি খাইনি, কিন্তু মা মাঝে ফুচকা খাওয়ার সুযোগটা কিন্তু একেবারেই মিস করেনি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা পৌঁছে গেলাম মংপুর রবীন্দ্র ভবনে। একসময় এই গভর্নমেন্ট বাংলোতেই রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এসে থেকেছেন। পাহাড়, শান্ত পরিবেশ আর চারপাশে সিনকোনা বাগানের জন্য এই জায়গাটা তার খুবই প্রিয় ছিল। এখন এই বাড়িটাকে সংরক্ষণ করে একটা মিউজিয়ামের মতন করে রাখা হয়েছে। এখানে রবীন্দ্রনাথের ব্যবহার করা কিছু বই, ছবি, হাতে লেখা কিছু ম্যানুস্ক্রিপ্টস আর তার সাথে তার স্মৃতির সাথে জড়িয়ে থাকা অনেক জিনিস দেখতে পাওয়া যায়। এখানে ঢোকার জন্য 25 টাকার একটা টিকিট কাটতে হয়, কিন্তু চারপাশের এই সবুজ পুরনো বাংলো আর একটা শান্ত পরিবেশ মিলিয়ে জায়গাটার কিন্তু একটা খুব সুন্দর একটা আলাদা চার্ম ছিল। যদি এদিকে এসে থাকো তাহলে অবশ্যই একটু সময় এখানে এসে ঘুরে যেতে পারো। আর এবার ভেতরটা কেমন দেখাচ্ছি। So he came here 3 times. And this is how the place looked like. For where he used to write, और उसका जो बेडरूम है वो तो एक्चुअली बंद है, तो बाहर से वी कुड सी, उसका मैंने वीडियो नहीं लिया है, बट दिस इज़ हाउ द प्लेस इज़। ये घर पूरा सेम ही है। एंड ही केम लास्ट, आई थिंक ही केम इन 1940। রবীন্দ্র ভবনের ঠিক সামনেই একটা গভর্নমেন্ট আউটলেটও ছিল। এখানে এলাচ, দার্জিলিং টি, কফি, ছোট ছোট পারফিউম আরও অনেক কিছু লোকাল প্রোডাক্টস এখানে পাওয়া যাচ্ছিল। তো আমরা কিছু কফি কিনেছিলাম, কিন্তু এখনও অবধি মানে 2-3 মাস পরও কিন্তু এখনও খোলা হয়নি, তাই টেস্টটা কেমন ছিল সেটা বলতে পারছি না, বাট দামটা খুব একটা খারাপ ছিল না। আর এবার শুরু হলো দাওয়াইপানির শেষ 1 ঘন্টার রাস্তা। তো আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেটা শিটংয়ের হোমস্টে থেকেই বুক করেছিলাম। তো শিটং থেকে দাওয়াইপানি পর্যন্ত আমাদের টোটাল 3000 টাকা লেগেছিল। কিন্তু পুরো রাস্তাটাই যেরকম দেখতে পাচ্ছ পুরো কুয়াশা, এখনও মনে হচ্ছিল আমরা যেন মেঘের ভেতর দিয়েই যাচ্ছি। সুন্দর পাহাড়ি রাস্তা ছিল, কিন্তু আসল যে সৌন্দর্যটা সেটা কিন্তু আর দেখতে পেলাম না। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা দোতলা একটা বাড়ি,
আর একটা খুব বড় একটা ব্যালকনি ছিল। তো পুরো হোমস্টেতে 3টে রুম ছিল আর পরিবেশটা কিন্তু বেশ শান্ত নিরিবিলি ছিল। ওয়েদারটা যদি একটু পরিষ্কার থাকতো তাহলে এই ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কার ভিউ দেখা যেত। মানে ভাবতে পারছো এখানে বসে একটা হাতে কফি নিয়ে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা এই ব্যালকনি থেকে কি দারুণ লাগতে। আর এবার আমাদের রুমটা দেখাচ্ছি। রুমটাও বেশ বড় ছিল, এরকম কাঠের পুরো বাড়িটা, 2টো ডাবল বেড, আর এখানে 4জন কিন্তু খুব আরামেই থাকতে পারবে। আর তার সাথে এখানে 3টে বড় বড় উইন্ডো ছিল আর প্রত্যেকটা জানলা থেকেই পাহাড়ের দিকে কিন্তু ভালো ভিউ দেখা যাচ্ছে। ওয়াশরুমটাও বেশ বড়, স্পেশাস ছিল আর বেশ পরিষ্কারও ছিল। এখানে কিছুক্ষণ বসতেই আমরা যতক্ষণে পৌঁছেছি লাঞ্চ একদম রেডি হয়ে গেছিলো আমাদের জন্য। তার জন্য একটু ফ্রেশ হয়েই আমরা চলে গেলাম এর নিচের ফ্লোরে লাঞ্চের জন্য। তো এখানে পৌঁছেই আমাদের লাঞ্চে কী ছিল সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আর ব্রেকফাস্টের এখানে লাঞ্চের জায়গাটাও কিন্তু ডাইনিং রুমটা এখানে বেশ বড় ছিল। এটা হচ্ছে একটু বেসমেন্টে ছিল, মানে রাস্তার তারও নিচের যে ফ্লোরটা সেখানে হচ্ছে এখানে লাঞ্চ ছিল। তো প্রথমেই ছিল এখানে ভাত, তার সাথে ডাল, একটা সবজি, ডিমের ঝোল, পাঁপড় আর স্যালাড, এগুলো ছিল। খাওয়ার খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল খাবার এখানে। তারপরে গিয়ে আমি কয়েকটা আমার ভিডিও বাকি ছিল সেই ভিডিও করে আর মা কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আমরা একটু বেরিয়ে গেছিলাম। পুরো রাস্তাটাই কিন্তু একদম স্টিপ আপহিল আর ডাউনহিল ছিল আর চারপাশে আরও বেশ কয়েকটা হোমস্টেও ছিল। তো এখানেই সামনে 2টো হোমস্টে, একটা ছিল দাওয়াই পানি, ড্রিমার্স, আরও দেখলাম 2-3টে এখানে অপশন ছিল। কিন্তু আমি কিন্তু একটা জিনিস দেখলাম যে আমাদের হোমস্টেটা যেহেতু আরও ওপরে, ওখান থেকে কিন্তু ভিউটা সবচেয়ে ভালো ছিল। তো এখানে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে সামনে এখানে সানসেটও ছিল, সানসেটটাও দেখা যাচ্ছিল এই মেঘের মাঝ থেকেই কিছুক্ষণ করে আমরা আবার ফিরে চলে আসলাম আমাদের হোমস্টেতে। এখানে তো কুয়াশা হয়েছিল, কিন্তু সামনে যে পাহাড়টা, এই পাহাড়টাই কিন্তু দার্জিলিং। এমনিতে ভালো ওয়েদার থাকলে একদম দার্জিলিং এখান থেকে দেখা যায়। ফিরে এসেই এখানে চা, কফি, তার সাথে মোমো এখানে চলে এসেছিলো। এত ঠান্ডার মধ্যে, আর এমনি তো আমার মোমো খুবই পছন্দের, তো আর পাহাড়ে আসলে তো মোমো অফকোর্স খেতেই হবে। আর তারপরে ছিল একটা খুব সুন্দর একটা জিনিস, যে চারদিকে অন্ধকার হয়ে যাওয়ার পরই হঠাৎ দেখলাম আমাদের রুমের জানলা থেকে দেখা যাচ্ছে পুরো দার্জিলিং শহরের অসংখ্য আলো। একদম এখানে ছোট ছোট যত বাড়ি ঘর সব কিছুর আলো দেখা যাচ্ছিল, মানে ততক্ষণে আমাদের মেঘটা কেটে গেছিলো। তো সেদিনে দিনের বেলা যদিও পাহাড়গুলো ঠিক মতন দেখতে পাইনি, কিন্তু রাত্রে কিন্তু এটা দারুণ একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। আর রাতের ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, আর তার সাথে যেরকম থাকে প্রত্যেকবার মাংস। খাওয়ার এখানে খারাপ ছিল না, ভালোই ছিল। এবার পরের দিন সকালে উঠে দেখলাম রোদ উঠে গেছে। তো মনে হলো আজকে হয়তো ওয়েদারটা ভালো হবে, কিন্তু বাইরে এসে দেখলাম যে রোদ থাকলেও যেদিকে পাহাড় সেদিকটা কিন্তু পুরো মেঘ, মানে এখান থেকে কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখা যায়, যেটা এবার আমরা আর দেখতে পেলাম না। প্রথমে এখানে ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি। ব্রেকফাস্ট করে এটা যেহেতু লং উইকেন্ড ছিল, গুড ফ্রাইডে লং উইকেন্ড ছিল, তার জন্য ইচ্ছে ছিল একটু দার্জিলিং চলে যাব কিনা, কিন্তু ফাইনালি দেখলাম যে এখানে যেহেতু এখনও পুরো মেঘ করে আছে, দার্জিলিং গেলেও আমরা একই ওয়েদার পাবো, তার জন্য ওটাকে ক্যান্সেল করে দিলাম। আর আজকের ভিডিওতে এতটুকুই। আমার ডেসক্রিপশন বক্সে আমার দার্জিলিং আর শিলংয়ের ভ্লগের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটাও দেখতে পারো। আর নেক্সটে আমি থাইল্যান্ডে সিরিজ শুরু করব, যেখানে নর্থ থাইল্যান্ড, সাউথ থাইল্যান্ড, ব্যাংকক সব কিছু থাকবে। সো সাবস্ক্রাইব না করে থাকলে ডু সাবস্ক্রাইব, অ্যান্ড আজকের এতটুকুই, বাই।